চলো দাদা, রাম রাম। রাম রাম। অভয়, এটা বাবার জল। নিতে দে সাক্ষী, ছোট তো। বড় তো হতে হবে। তুমি এটা নাও। নে বাবা। তুমি ছাড়ো, আমি করে দিচ্ছি। জানি না, আজকে ভীষণ ক্লান্ত লাগছে, খুব একটা ভালো লাগছে না। আমি শুয়ে পড়ছি। হ্যাঁ নজফগড়, দিল্লি। একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি রোজকার মতোই ঘুমে আচ্ছন্ন ছিল। সবাই হয়তো আলাদা আলাদা স্বপ্ন দেখছিলেন, কিন্তু কেউ হয়তো এই স্বপ্নটা দেখেননি যে যে লোকটা দিনের বেলায় তাদের বাড়ির আশপাশে ঘুরে বেরিয়েছে, সে রাতে আবারও তাদের বাড়ি আসতে চলেছে। আর সে একা আসছে না। এই এই শোনো, টাকা কড়ি সোনা গয়না রূপো যা পাবে তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি করো। কে? ছাড়ো ছাড়ো ছাড়ো, সাক্ষী, চলো 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 চলো। অনিল, সাক্ষী, মিনা, মিনা, অনিল, অনিল, সাক্ষী, অনিল। মিনা, মিনা, অনিল, 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 সাক্ষী, অনিল, 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 অনিল। বাবা, বাবা কি হয়েছে? বাবা, 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 বাবা কি হয়েছে? চোর এসেছিল, চোর। তোর মা কেন হয়ে গেছে? যাও যাও যাও, গিয়ে দেখো। বাবা, মা কি হয়েছে? মা, মা, মা ঠিক আছো তো? মা, মা, মা তুমি ঠিক আছো তো? স্যার,
স্যার আমি অনিল, আমি আপনাকে ফোন করেছিলাম। ওনার আঘাত কিন্তু গুরুতর। হ্যাঁ স্যার, আমরা অ্যাম্বুলেন্সকে ফোন করেছি, চলে আসবে এক্ষুনি। ধীরে সুস্থে। সাবধানে। বাবা, তুমি তোমার বাবার সাথে হসপিটাল যাও, আমি ওখানেই যাচ্ছি। হ্যাঁ স্যার। আমরা তো কিছু দেখতেই পাইনি স্যার। বাবা যখন ঘষতে ঘষতে দরজার বাইরে এলো, দেখলাম যে ওনার খুব চোট লেগেছে। আর মা তো স্যার মনে হচ্ছে লুট করা হয়েছে। পোস্টমর্টমের পরে ইনকোয়ারি করব। দুজন কনস্টেবলকে বাইরে মোতায়েন করো, আরেকজনকে বাড়ির ভেতরে। গলা টিপে মারা হয়েছে ইন্সপেক্টর। এই ভদ্রমহিলার বয়স 63 বছর। আত্মরক্ষা করতে পারেননি, ওনার গলার উইন্ড পাইপ পুরোপুরি চোখ হয়ে যায়, সাফোকেশন হয়, তারপর মৃত্যু। বাঁ পায়ের ফিমার, ডান পায়ের টিবিয়া, মাল্টিপল কম্পাউন্ডেড ফ্র্যাকচার, আর প্রত্যেকটা ফ্র্যাকচারই খুব সিরিয়াস। প্রাণের কোনো ভয় নেই তো ডাক্তারবাবু? না, সেরকম কিছু নেই, তবে উনি খুব বড় শক পেয়েছেন। রূপোর সমস্ত গয়না নিয়ে গেছে ওরা। লকারে 3000 টাকা ছিল, সেটাও নেই। এখান থেকে বিশেষ কিছু যায়নি। আমরা এখানে খুব দামি কিছু রাখি না, এমনিই কিছু পড়ে থাকে আর বইপত্র এইসব। স্যার উপর গয়না 10,000-এর আর 3,000 নগদ। বৌমার কথা অনুযায়ী টোটাল 13,000-এর হিসেব পাওয়া যাচ্ছে। আমাদের নিরীহ বয়স্কদের ওপর অত্যাচার করা এই কাপুরুষদের জবাব দিতে হবে। হয়তো 3 জন ছিল। না, 3 জনই ছিল। ওরা ঘরের ভেতরে কি করে ঢুকলো বলতে পারেন? বলতে পারবো না স্যার, সিঁড়ি দিয়ে উঠে ছাদ দিয়ে চলে গেছে, হয়তো ওখান দিয়েই এসেছিল ওরা। আপনি সবার আগে কি দেখেছিলেন? আমি প্রথমে শুনতে পেয়েছিলাম আমার স্ত্রী মিনা আর ওর গলার গঙ্গানি। আমি ঘাবড়ে গেছিলাম, এসব কি হচ্ছে, কোনো আমি খারাপ স্বপ্ন দেখছি না তো? দেখলাম যে ওই 3 জন। আপনি ওদের মুখ দেখেছিলেন? ওদের কেমন দেখতে আমাদের জানাবেন? মুখ ঢাকা ছিল স্যার। মুখোশ পড়েছিল? ওরা 3 জন কালো মুখ ঢাকা মুখোশ পড়েছিল। ওদের মধ্যে 2 জন আলমারি ভাঙছিল আর একজন আমার মিনার গলা টিপে ধরেছিল। আমি চেঁচালাম তো ওরা একজন স্টিক নিয়ে ঝাঁপিয়ে পড়লো। আমি চেঁচাতে লাগলাম, অনিল, সাক্ষী। ওনার চিৎকার শুনেই আপনি উঠে পড়েছিলেন? না স্যার, আমি ঘুমোচ্ছিলাম, ঘরের দরজা বন্ধ ছিল। আমি তখন বুঝতে পারলাম যখন বাবা চিৎকার করতে করতে দরজা ধাক্কাচ্ছিলেন। মিনা? মিনা কোথায়? চুপ কেন? তবলা চুপ কেন? মরে গেছে নাকি? ওরা কি তাহলে মেরে ফেললো? মেরে ফেললো আমার মিনাকে? এই হামলায় 63 বছরের এক মহিলার মৃত্যু হয় আর ওনার 65 বছরের স্বামী গুরুতর আহত হন। দেশের রাজধানীতে সিনিয়র সিটিজেনদের উপর বেড়ে চলা হামলার এটা আরো একটা জলজ্যান্ত উদাহরণ। পুলিশ আর প্রশাসনের উপর এখন চাপ ছিল যে তারা যেন এই খুন আর চুরির রহস্যটা খুব দ্রুত সমাধান করে। কি হলো? কিছু পাওয়া গেল?
স্যার ওরা এই মইটা ব্যবহার করেছে ছাদে ওঠার জন্য। ছাদে কোনো দরজাও নেই, যে কেউ ছাদ দিয়ে অনায়াসেই ঘরের ভেতরে ঢুকতে পারে। স্যার ওই মইটা ওটা বহু বছর ধরে আমাদের বাড়ির পিছনেই থাকে। কেন? এমনিই থাকে। অনিল, তুমি কি কাজ করো? সিকিউরিটির কাজ করি মাস্টার প্লাজাতে। তোমার বাবা কাজ করেন নাকি রিটায়ার হয়েছেন? আগে করেন তো স্যার, দয়াল ইন্টারন্যাশনাল স্কুলে। আপনি হয়তো চেনেন, আমাদেরই গ্রামে। হ্যাঁ হ্যাঁ, কি কাজ করেন সেখানে? ওখানে পিওন আমার বাবা। স্যার যত খোঁচর আছে না, কেউ এই ঘটনার ব্যাপারে শোনেনি স্যার। তার মানে ব্যাপারটা পরিষ্কার যে আশেপাশের কারোর কাজ না। তাহলে ওরা তিনজনকে? স্যার যারাই এটা করেছে তারা খুব বড় খেলোয়াড়। মুখোশ পরে আসা, হকি স্টিক দিয়ে মারা, মই বেয়ে ওঠা, এরা আগে থেকেই কোনো প্ল্যানিং করে রেখেছিল স্যার। আর বাড়িটাকে খুব ভালো করে দেখেও রেখেছিল স্যার। স্যার মামলাটা একটু গড়বড় আছে। স্যার গত সপ্তাহে 35টা চোর জেল থেকে ছাড়া পেয়েছে, সবাই সইও নিয়েছি। ওই এলাকার 45টা দাগি আসামিকে রাউন্ড আপও করেছি, অনেক জিজ্ঞাসা করেছি, কয়েকটাকে ঠেঙিয়েছি, কিন্তু স্যার কোনো সালা মুখ খুলছে না। অনিল তো আমাদের এখানে গত 5 বছর ধরে কাজ করছে স্যার। আর কিছু না, রেকর্ড ক্লিন। ওর বাবার সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা ছিল? না না, মানে আমি তো এরকম কখনো শুনিনি, আর হওয়াটাও অসম্ভব। কারণ আমি যতদূর জানি অনিল খুব সাদাসিধে ঘরোয়া একটা ছেলে। এই প্রায় 10-12 বছর হলো ওরা এখানে এসেছে। কোনো ঝামেলা, পরিবারে কোনো ঝগড়াঝাটি? সে আর কোন বাড়িতে হয় না হ্যাঁ, স্যার। কিন্তু কিছু বাড়িতে একটু বেশিই হয়। প্রতিবেশীরা দেখে শোনে। তেমন কিছু ছিল না, যদি কিছু থেকে থাকে তাহলে 4 দেওয়ালের মধ্যেই ছিল। না স্যার, এরকম কোনো ব্যাপার না। আমাদের বাড়িতে কখনো ঝগড়া ঝামেলা হয়নি। আপনার কোনো ননদ, দেওর, যা কেউ নেই? আগে না। কত বছর হলো আপনাদের বিয়ে হয়েছে? 5। আপনার বাপের বাড়ি কোথায়? এই পাশেই, পাশের গ্রামেরই মেয়ে আমি। এখান থেকে 3-4 কিলোমিটার। আর দুটো বাচ্চা আছে আপনার? হ্যাঁ। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল? হ্যাঁ স্যার। শ্বশুর বাড়িতে কোনো ছোটখাটো ঘটনা, ঝগড়া এসব হয়নি তো? আগে না, কখনো নয়। বাবা, সাক্ষী কিছুক্ষণের মধ্যেই খাবার নিয়ে চলে আসবে। আমায় এখন যেতে হবে, 2 দিন হয়ে গেল ডিউটিতে যাইনি। আমার চিন্তা করিস না, তুই কাজে যা। স্যার অনিল আর সাক্ষীর ফোন রেকর্ড আমি চেক করেছি, তেমন কোনো সূত্র পাওয়া যায়নি। এদের দুজনের বক্তব্য হলো ঘরে কোনো ঝামেলা ছিল না। ইনফরমারদের ভাষায় কোনো চোর এতে ইনভলভ নয়, কিন্তু ঘটনা একটা ঘটেই গেছে আর একজনের মৃত্যুও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো সূত্র এলো না। স্যার চোর মুখ ঢেকে এসেছিল, অপরিচিত হলে সেটা কেন করতো? রাইট। অনিলের বাবা কৈলাসবাবু ওদের সবার আগে দেখেছেন। দুজন ঘর লুট করছিল আর একজন ওনার স্ত্রীর গলা টিপছিল। স্যার যখন মীনা দেবীর গলা টেপা হচ্ছিল তখন নিশ্চয়ই উনি চেঁচিয়েছেন, কিন্তু কৈলাসবাবু সেই চিৎকার অনেক পরে শুনতে পেয়েছেন, অথচ উনি তো খুব কাছেই শুয়েছিলেন। আরও একটা অদ্ভুত ব্যাপার স্যার। কি? কেন জানি না আমার এরকম মনে হচ্ছে যে কৈলাসবাবু নিজের ছেলের এবং বইয়ের ঘরে পৌঁছতে অনেক বেশি সময় লেগেছে। এদের ঘুমটা একটু বেশি বলে মনে হচ্ছে না? কেউ কিছু শুনতেই পেল না, ব্যাস আরামসে নাক ডাকছিল। ঘরের লুটপাট হচ্ছিল, একজনকে খুন করা হচ্ছিল, আর এরা আরামসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। স্যার মীনা দেবীকে গলা টিপে মারা হয়েছে, কিন্তু কৈলাসবাবুকে মারা হয়। আরে ওনাকে মেরেছে, খুব বাজেভাবে মেরেছে। স্যার কিন্তু কোথায়? শুধু পায়ে? হকি স্টিক দিয়ে শুধু পাই কেন মারা হলো? কিছু তো একটা গন্ডগোল আছেই, আর আমার মনে হচ্ছে গন্ডগোলটা ঘরের ভেতরেই। অপরাধের 2 দিন পর পুলিশ বুঝতে পারল যে এটা শুধু চুরি, আর সেই চুরির জন্য হওয়া খুনের বিষয় নয়। খুনি মুখোশ পরে থাকা সত্ত্বেও এই কেসের সেই লুকোনো মুখটা রহস্যের চাদরের ফাঁক দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছিল। আমার স্বামীর খুব ঘুম পাচ্ছিল, খুব ক্লান্ত ছিল, সারাদিন ধরে কাজ করে যে। আপনিও তো বাড়িতে সারাদিন কাজ করতে থাকেন। ঘরের কাজ তো কখনো শেষই হয় না, রোজ রাতে শুতে শুতে 11টা বেজেই যায়। আর বাড়িতে হামলা রাত্রি প্রায় 1:30টার সময় হয়েছিল। হ্যাঁ, সেই সময় আমি আর আমার স্বামী খুব গভীর ঘুমোচ্ছিলাম। একটা কথা বলুন, আপনি আর অনিল যখন রাত্রে শোন তখন আপনাদের ঘরের দরজা বন্ধ থাকে? এ আবার কি প্রশ্ন? বন্ধ থাকে কি না? বন্ধ করে রাখি। বাবা আর মা প্রত্যেকদিন রাতে 10টার মধ্যে শুয়ে পড়েন, আর বাচ্চারা মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে। এই ব্যাপারে কি আপনি আরো কিছু জানতে চান? শালা কাপুরুষ, যদি মারতে হয় তো আমাকে মারতিস, তুই আমার মিনাকে মারলি কেন? আপনার পুত্রবধূর সাথে স্ত্রীর কিরম সম্পর্ক ছিল? কি? এটা কি ধরনের প্রশ্ন? আপনি প্রশ্নটা শুনেছেন, এবার উত্তরটা আমায় বলুন। কি বলবো বলুন? আমার স্ত্রী তো আর নেই, ও শুধু অনিলের মাই ছিল না, সাক্ষীরও মা ছিল। এটা কোনোদিনও সম্ভব নয়। শাশুড়ি কখনো মা হতে পারে না, আর বউ কখনো মেয়ে হতে পারে না। তাহলে বলুন, দুজনের মধ্যে ঝগড়া হতো? আমি সব জানি না। কি জানেন না? আরে বাবা, বললাম তো আমি সব জানি না, আপনি কেন এসব প্রশ্ন করছেন?
আমার স্ত্রীকে যে 3 জন মেরেছে, যান ধরুন ওদেরকে। না না, এ কি বলছেন আপনারা? সাক্ষী আর আমার মায়ের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি। আর আপনারা কি বলতে চাইছেন? হ্যাঁ ইব্রাহিম বল। স্যার, একটা খবর আছে, জানি না আপনার কাজে লাগবে কিনা। ইব্রাহিম নাটক করিস না, চট করে বল। স্যার, ওই যে মেয়েটা যাদের বাড়ি চুরি হয়েছিল, আরে অনিলের বউ সাক্ষী, ওর বিয়ের আগে একটা লাফড়া ছিল। ছেলেটার নাম বল। স্যার পীযূষ কোচার। লোক লাগিয়ে দাও এই ছেলেটার পেছনে, হয়তো এর কাছ থেকে আমরা কিছু জানতে পারবো। আপনি সাক্ষীর বাবা? আগে হ্যাঁ, কি হয়েছে? আগে হ্যাঁ, আমরা জানি বিয়ের আগে আমার মেয়ের একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব নাকি বন্ধুত্বের থেকেও কিছু বেশি? আগে এর থেকে বেশি কিছু আমাদেরও পছন্দ ছিল না। আমাদের মধ্যে জাতের বাইরে বিয়ে করে না, কখনোই করে না। পরে আমাদের মেয়ে তার ভুলটা বুঝতে পারে আর তারপরে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে। ও অনিলের সাথে সুখেই আছে, শান্তিতেই আছে। আচ্ছা, ছেলেটা কি এখানেই থাকে আপনাদের গ্রামে? বছর 5 আগে পর্যন্ত তো এখানেই থাকতো, এখন কোথা থাকে জানি না। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কি আজে বাজে কথা বলছেন আপনারা? বিগত 5 বছরে আমি পীযূষের মুখটাও দেখিনি, আর না আমি দেখতে চাই। আপনার স্বামী সব জানে? কি বাজে কথা বলছেন আপনি? আপনি মায়ের খুনিকে খুঁজে বের করার বদলে আমাদের সম্পর্কের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছেন। হয়তো 5 বছর আগের লাগা আগুনের কিছু ফুলকি এখনো জ্বলছে। হয়তো আপনার শাশুড়ি সেই ফুলকিগুলোকে নেভাতে চেয়েছিল। দেখুন ম্যাডাম, হতে অনেক কিছুই পারে। পুলিশের কাজই হলো কেসটার সব দিক বিচার করা। আপনি কিছু মনে করবেন না। আপনারা আমাকে নিয়ে টানাটানি করছেন, আমাকে ব্ল্যাকমেল করছেন আমার অতীত নিয়ে। কিন্তু তাও আমি আপনাকে এই কথাটা আরেকবার বলতে চাই, বিয়ের পর বিগত 5 বছরে না আমি পীযূষকে দেখেছি, না আমি ওর মুখটা দেখতে চাই। আমার ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর আমি আপনার কাছেও হাত জোড়ে প্রার্থনা করছি, ছাইয়ের মধ্যে আগুনটা খুঁজবেন না। স্যার, এই পীযূষ কোচার দ্বারকায় থাকে। সাক্ষীর বিয়ে হওয়ার 3 মাস পরে পীযূষও বিয়ে করে নেয়। 3 বছর একটা বাচ্চা আছে, রবি নাম তার। দ্বারকাতেই ও বউ বাচ্চা নিয়ে থাকে। কি কাজ করে? হরকিষণ দাস পাবলিক স্কুলে পিয়নের কাজ করে। ফোন রেকর্ডস? স্যার, সাক্ষী আর পীযূষ দুজনেরই ফোন রেকর্ড চেক করেছি, দুজনের কোনো কথা হয়নি। আমার মনে হয় এই মহিলার অতীত আমাদের কোনো কাজে লাগবে না। স্যার, হয়তো লাগবে। এই ফোন রেকর্ডগুলো দেখুন। একটা নাম্বারের সঙ্গে পীযূষের অনেকবার কথা হয়েছে, 6 মাস ধরে। স্যার, মার্ডারের রাতে ওর সঙ্গে কথা হয়েছে, 19 আগস্ট 2012। কার নম্বর এটা? স্যার, এখনো লোকেট করা যায়নি, সুইচ অফ। 63 বছরের মীনা ধাবন মার্ডার কেসে অবশেষে পুলিশ একটা ব্রেক থ্রু আশা করছিল। আর সাক্ষীর এক্স বয়ফ্রেন্ড আর সাক্ষীর শ্বশুরবাড়িতে হওয়া হামলার মাঝে কানেকশন করা এখন বাকি ছিল। কিন্তু পরিস্থিতি বলে দিচ্ছিল যে হয়তো কোনো পুরনো কেচ্ছা প্রকাশ পাবে। স্যার 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 স্যার, এটা কি পাগলামো? পাগল তো আর কেউ, অন্য কারো জন্য 5 বছর পরেও। কি বলছেন আপনারা? বলতে তো এবার আপনাকে হবে, পুলিশ থানায়। স্যার, এটা কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের কাছে প্রমাণ আছে যে আপনার মায়ের হত্যাকাণ্ডে আপনার স্ত্রীর হাত রয়েছে। কি বলছেন স্যার আপনি? স্যার, এটা অন্যায় হচ্ছে স্যার। না, অন্যায় তো অলরেডি হয়ে গেছে। নিয়ে চলো। স্যার, কথা শুনুন স্যার আমার। চুরি তো একটা অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য শাশুড়ির হত্যা, যেটা আপনি করিয়েছেন, ঠিক কি না? আমি মাকে মেরেছি, কিন্তু আমি এটা কেন করব? সেটা জানার জন্যই তো আপনাকে এখানে ডাকা হয়েছে। তাহলে আপনার কিচ্ছু জানার নেই, আমার থেকে তো কিচ্ছু নয়, কারণ আমি কিচ্ছু করিনি। এই নম্বরটা দেখুন, 4445678999। 6 মাস আগেই নাম্বারটা অ্যাক্টিভেট করা হয়েছে। আর আপনার এক্স বয়ফ্রেন্ডের সাথে এই নম্বরে রোজ কথা হয়েছে। 19 আগস্ট 2012 আপনার শাশুড়ির হত্যা হয়েছিল, একটা চুরির নাটক হয়েছিল, আর সেই রাতে এই সিম কার্ডের লোকেশন আপনার বাড়িতে পাওয়া গেছে। আর এই নম্বর রাত্রি 1:30টার পর সুইচ অফ হয়েছে। রাত 1:30টার সময়, মানে হামলা হওয়ার পর। কিন্তু আমি এইসবের ব্যাপারে কিচ্ছু জানি না। দেখুন, আমরা যদি চাই না, তাহলে আপনার বাড়ির এক একটা ইট আলাদা করে ওই সিম কার্ড আর ওই নাম্বারটা খুঁজে বার করব।
আপনার ভালো এটাতেই হবে যে আপনি এই মুহূর্তে সবকিছু সত্যিটা বলে ফেলুন। আমরা জানি আপনারা দুজন মিলে এই কাজটা করেছেন। আমরা জানি আপনারা দুজন মিলে এই কাজটা করেছেন। ভুলে যাবে আমাকে? এইভাবেই ভুলে যাবে? ভুলতেই হবে। বাবা মা বলে দিয়েছে ওরা আমাদের বিয়ে কিছুতেই হতে দেবে না, আর ওদের মত ছাড়া আমি বিয়েটা করতে পারবো না। 3 বছর আগে তুমি এগুলো জানতে না? 3 বছর আগে আমি শুধু এটাই জানতাম যে আমি তোমাকে ভালোবাসি। আর আমি এখনো তোমাকে ভালোবাসি, আর সব সময় বাসবো। পিয়ুষ, বোঝার চেষ্টা করো, ভুলে যাও আমাকে। তোমার সামনে পুরো জীবনটা পড়ে আছে, আর আমার সামনেও। হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। কিন্তু আমি পিয়ুষকে কখনো ভুলতেই পারিনি। অনিলের সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি কখনো করতে চাইনি ওই বিয়েটা। আমি রাগের মাথায় বিয়ে করেছিলাম, সাক্ষীকে তো আমি ভুলতেই পারিনি। আর আমি যদি কিছু ভুলতে পারি, সেটা আমার কষ্টকে। আমি আমার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমরা দুজনে তো আলাদা আলাদা সংসার শুরু করেছিলাম নিজেদের মতো করে। তাহলে এই দুই পৃথিবী এক হলো কি করে? 6 মাস আগে আমি বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি গেছিলাম। ওখানে হঠাৎ করে পিয়ুষের সাথে দেখা হলো। পুরো 5 বছর পর। এখানে ওই পাশের ব্যাংকটাতে চেক ফেলতে এসেছিলাম, মনে হলো যেন তোমাকে দেখলাম। ভালো করে দেখলাম তুমিই ছিলে। আমার তো দ্বিতীয়বার ঘুরে দেখার প্রয়োজনই পড়লো না, দূর থেকে দেখেই চিনেছিলাম। আমার তো মনে হয়েছিল তুমি হয়তো আমাকে ভুলেই গেছো, হয়তো আমার নামটাও। তুমি সত্যি এটা ভেবেছিলে? আমাকে কখনো মনে পড়ে? আমি এখন অন্য কারো স্ত্রী। আমি অন্য কারো স্বামী। তোমাকে রোজ মনে পড়ে আমার। একটা সময় ছিল যখন তোমার হাত না ধরলে তুমি রেগে যেতে আমার ওপর। যখনই আমরা দেখা করতাম আমাদের দুজনের হাত এক হয়ে যেত। তোমার হাত ধরে আমি তোমার হৃদস্পন্দন শুনতে পেতাম। আর আমার হৃদয় শুধু তোমার জন্য কাঁপতো। এখন শুধুই দায়িত্ব, বেঁচে নেই। তোমার হৃদয় এখনো কাঁপছে, আর শুধু সেটা আমার জন্য। আপনার 2টো বাচ্চা আছে আর তোমার একটা ছেলে। এই সব কিছুর আগে আমরা দুজনে একে অপরের ছিলাম। আমার মা বাবা আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমাদের ভাগ্যটাই বদলে দিয়েছিল। তাই আপনি নিজের ভাগ্য নিজের হাতে বদলালেন। আজকে একটু অসুবিধা আছে। আরে বোঝার চেষ্টা করো, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। এবার কোনো নতুন বাহানা খুঁজতে হবে। ফোন লুকোচ্ছিস কেন মা? এটা নতুন মনে হচ্ছে। না, ওই
আসলে এমনি নিয়েছি। আমার মনে হলো অনেক পুরনো ফোন, হয়তো বিয়ের আগে থেকেই আছে তোর কাছে। মা, ওই ডালটা পুড়ে যাবে। সব তোরই হাতে মা, ফুরতে দিস না, বাঁচিয়ে রাখ। পিয়ুষ, আমার মনে হচ্ছে যে আমার শাশুড়ি মা কিছু বুঝতে পেরেছেন। মানে আবার ছেড়ে চলে যাবে আমাকে তুমি? না পিয়ুষ, কিন্তু আমরা রোজ রোজ এরকম ভাবে দেখা করতে পারবো না। দেখা করতে পারবো। আমি রোজ দেখা করতে চাই তোমার সাথে। তোমার সাথে না দেখা করলে দিনটা অসম্পূর্ণ যায়, রাতটাও খুব বাজে কাটে। তোমার কি মনে হয় আমি কি এটা চাই না? কিন্তু আমার মনে হয় যে আমার শাশুড়ি মা কিছু শুনেছেন, সেজন্য আমাকে এবার নতুন কোনো রাস্তা খুঁজতে হবে। আবার কবে দেখা করবে? ফোন করব। আর আপনার শাশুড়ি আপনার স্বামীকে সব বলে দিয়েছিল? উনি কাউকে কিচ্ছু বলেননি, আর আমিও বলিনি। কেন? আমি দুটো বাচ্চার মা, আমি ওদের জীবনটা কোনোভাবে শেষ করতে চাইনি। ওদের খুশি আমার জীবনে সবচেয়ে বেশি জরুরি। আর আমার খুশির কি হবে? আমি অনিলকে ঘৃণা করতাম তা নয়, কিন্তু বিনা ভালোবাসার জীবন কি আদৌ কোনো জীবন হয়? আমি আমার ভালোবাসাকে আবার ফিরে পেয়েছিলাম। আমি সবার জন্যই বাঁচতাম, এবার আমি নিজের জন্য বাঁচতে চেয়েছিলাম। তোর নতুন ফোনটা তো দেখছি সত্যিই পুরনো। বিয়ের আগের নাকি বিয়ের পরের? ওই আগের। নির্লজ্জতার সমস্ত সীমা পার করে দিয়েছিস তুই। বাচ্চাদের আমার কাছে ছেড়ে রেখে নিজের প্রেমিকের সাথে দেখা করতে যাস, লজ্জা করে না? আর এত যে বোঝালাম, কোনো ফল হলো না। এখন আমার কাছে একটাই রাস্তা বাকি আছে সাক্ষী। আমি সব সত্যি কথা অনিলকে বলে দেব যে তোর বউ লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করে। বুঝে দেখ তুই কি করতে পারিস সে ব্যাপারে। না না মা, আপনি প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না। তোর মা বাবাকে বলে দেব নাকি ওনারা সব জেনে শুনে চুপ আছেন? না না মা, ওনারা কিছু জানেন না। আর ওনারা যদি কিছু জেনে যান তাহলে ওরা বেঁচে থাকতেই মরে যাবেন। ভুল করে ফেলেছি, আমি খুব বড় অন্যায় করেছি মা। আমি হাত জোর করে ক্ষমা চাইছি, ভগবানের দিব্যি করে বলছি, আমার বাচ্চার মুখ চেয়ে কাউকে কিচ্ছু বলবেন না। আমি আজ থেকে এরকম কিছু করব না। তাহলে এই ব্যাপারটাকে এখানেই শেষ করে দে সাক্ষী। আজ এক্ষুনি শেষ করে দে বিষয়টা। আর ক্ষমা আমার কাছে না, ভগবানের কাছে চাই পাপের জন্য। পাপ পাপ পাপ! আমি আমার কাজের জন্য মন থেকে মোটেও লজ্জা পাইনি, কখনো নয়। আমি আমার জীবনে ভালোবাসাই তো চেয়েছিলাম, যেটা আমার বাবা মামার থেকে কেড়ে নিয়েছিল। ভালো স্ত্রী, ভালো মেয়ে, ভালো মা, ভালো বউ ছিলাম। কিন্তু আমি আমার নিজের ভেতরের ইচ্ছেটাকে কেন গলা টিপে মারতাম? জীবন তো একটাই হয়, তাই না? পিয়ুষ, এবার আমাকে যেতে হবে, না হলে আমার শাশুড়ি আবার সন্দেহ করবেন। সাক্ষী, বসো। আমি মানছি যে আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে ঠিকই, আর জীবনটাও নরক হয়ে গেছে। কিন্তু আমরা কিছুতেই মুক্তি পাবো না। তুমি হয়তো বেরিয়ে গিয়ে মুক্তি পেয়ে যাবে, কিন্তু আমি, সমাজ তোমাকে ধিক্কার দেবে। দুটো বাচ্চার মা যদি নিজের স্বামীকে ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে থাকতে চায়, তাহলে সেই নারী নারী নয়, ডাইনি বলে পরিচিত হয়। এখন ডাইনি হলো তোমার শাশুড়ি। না পিয়ুষ, শুধু শাশুড়ি মা নন, বাবা মাও ডাইনি, সারা দুনিয়া ডাইনি। সাক্ষী, আমরা নতুন একটা সংসার বাঁধবো। এখন তো শুধু তোমার শাশুড়ি আমাদের ব্যাপারে জানে, তাই না? কয়েকদিন পর আর কেউ জানবে না। তার মানে হ্যাঁ পিয়ুষ,
মইটা ঠিক ওখানেই আছে যেখানে তুই বলেছিলি, আর বাড়িতে ঢোকার রাস্তা ওটাই। তাহলে আজকে রাতেই খেলা শেষ করতে হবে। সাক্ষী তো উঠবে না, কিন্তু ওর স্বামীর ভরসা নেই। ও যদি উঠে পড়ে? নবীন আমার জামাইবাবু আর সুনীল আমার বন্ধু, আমি ওদের দুজনকে আমাদের এই প্ল্যানে নিয়েছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনিও তো এই প্ল্যানে যুক্ত। আপনি তো ঘুমানোর অ্যাক্টিং করছিলেন যখন লুটপাট আর হত্যা হচ্ছিল, কিন্তু আপনার স্বামীর কেন ঘুম ভাঙল না সেটা বুঝতে পারছি না। উনি ঘুমিয়ে থাকার নাটক কেন করলেন? অভয়, এটা বাবার জল, তুমি এটা নাও। আমি অনিলের জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। আজকে ভীষণ ক্লান্ত লাগছে, খুব একটা ভালো লাগছে না। আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, সাক্ষী, হ্যাঁ সাক্ষী, রেডি। কে? ছাড়ো ছাড়ো ছাড়ো! অনিল, সাক্ষী, ছাড়ো! অনিল, সাক্ষী, মিনা, মিনা! অন্যের জীবন কেড়ে নিয়ে নিজের জীবন সাজাচ্ছিলে। ডিভোর্স নিয়ে নিতে, নতুনভাবে শুরু করতে। আজ নয়তো কাল প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মেনে নিত। বলেছিলাম আমি আমার বাবা মাকে, আমার ভালো চাও তো আমার কথা শোনো। ওরা তখন আমার কথা শোনেনি, তাহলে এখন কি করে শুনতো? আমার মতো করে ওনারা ভাবতেই পারতো না। বাবা মার উপর রাগ ছিল তোমার, তো শাশুড়ির উপর কেন শোধ তুললে? নিজের বাচ্চাদের আর অনিলের ভবিষ্যৎ নষ্ট করেছো তুমি, আর তোমার শ্বশুর মশাইয়েরও। ওরা তোমার কি ক্ষতি করেছিল? হ্যাঁ, বাবা, আমি জল নিয়ে আসছি। অনিল, তুই কি আসলে সত্যিই কিচ্ছু জানতিস না? বাবা, না বাবা, সত্যি আমি কিচ্ছু জানতাম না। একবার বলতে পারতে, বিয়ের আগে অথবা আশীর্বাদের আগে। কি লাভ হতো? তুমি বিয়ের জন্য না বলে দিতে, আর তখন আমার বিয়ে আমার বাড়ির লোক অন্য কোথাও দিয়ে দিত। তাহলে বিয়ের পর অন্তত বলতে পারতে, যাতে তুমি নোংরা নোংরা গালি দিতে পারতে, উল্টো পাল্টা প্রশ্ন করতে পারতে, হয়তো তুমি মারতেও। অনেক পরিশ্রম করছিলাম আমি, আমাদের জীবনটাকে আরো ভালো করবার চেষ্টা করছিলাম আমি। তোমায় অনেক আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি কি করে বুঝবো যে আমি তোমাকে আনন্দ দিতেই পারবো না? একবার তো সত্যিটা বলতেই পারতে। অনিল, তুমি বলার জন্য শুধু এই কথাটা বলছো,
যদি বলে দিতাম তুমি মোটেও শুনতে পারতে না, আর যদি শুনতেও পারতে তাহলে কি বা করতে? নিজের জন্য, আমার জন্য, আমাদের বাচ্চাদের জন্য। সাক্ষী আর পীযূষ এখন জেলে রয়েছে। পীযূষের জামাইবাবু নবীন কুমার আর তার বন্ধু সুনীল কুমারও পুলিশ হেফাজতে রয়েছে। নবীন পীযূষকে সাহায্য করতে এই অপরাধে তার সঙ্গী হয়েছিল, আর সুনীল টাকার জন্য এই ক্রাইমের অংশীদার হয়েছিল। এই অপরাধটি দুটি পরিবারকে ধ্বংস করে দিল আর একজন নিরাপরাধের প্রাণ নিল। সাক্ষীর যন্ত্রণার ব্যাপারে কেউ আঁচও করতে পারেনি, একমাত্র সাক্ষী নিজে ছাড়া। আর ওর বাবা মাও এটা মেনে নিয়েছিল যে সে নিজের স্বামীর সঙ্গে সুখেই আছে। স্বামী অনিল সাক্ষীর নর্মাল আচরণের দরুন কখনো এটা বুঝতেই পারেনি যে সাক্ষীর মনে আসলে কি চলছে। আর যখন তার শাশুড়ি মিনা এটা জানতে পারলো, তখন ওনার দৃষ্টিভঙ্গিতে সাক্ষী বিশাল বড় একটা পাপ করছিল। সাক্ষী আর পীযূষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একজন নিরাপরাধের প্রাণ নেয়। যদি সাক্ষী আর পীযূষ নিজেদের জীবন সত্যি একসাথে কাটাতে চাইতো, তাহলে তারা আইনের দরজায় কড়া নাড়তেই পারত। ডিভোর্স কোনো পাপ নয়। হয়তো এই কথাগুলি বলে দেওয়া খুবই সহজ বিষয়, কিন্তু করা খুবই কঠিন। আমরা আমাদের প্রাচীন সভ্যতা সংস্কৃতি নিয়ে গর্ববোধ করি। প্রাচীন কাল থেকে চলে আসা এই প্রথাগুলিকে আমরা চোখ বুজে বিশ্বাস করে নিই। এটা ভুলে যাই যে কোনো সমাজ তখনই সমৃদ্ধশালী হয় যখন তার চিন্তাধারা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই পরিবর্তনের ইঙ্গিত শুনতে পাই না। আর জাতি, উপজাতি, আরও না জানি কত শত ভয়ঙ্কর গোড়ামির দ্বারা ইন্ডিভিজুয়াল ফ্রিডম আর খুশিগুলোকে গলা টিপে মেরে ফেলি। এটা বলা কি ঠিক হবে না যে অপরাধ ল অ্যান্ড অর্ডার সমস্যার বদলে একটা সামাজিক সমস্যা? এটা বলা কি ঠিক হবে যে অপরাধ প্রায়শই একটা পঙ্গু আর অসুস্থ মস্তিষ্কের সাহায্যে হয়, যেটা প্রশাসনকে কোনো সতর্কতা দেয় না যে অপরাধ হতে চলেছে? এটা বলা কি ঠিক হবে যে হিউম্যান ইমোশন আর মানুষের চাহিদার পারদ যখন খারাপ চিন্তার দিকে চলে যায়, তখন অপরাধের পাল্লা ভারী হয়, আর সেই খারাপ চিন্তা থেকেই জন্ম নেয় ক্রাইম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রাইম পেট্রোলে আরও একটা নতুন কেস নিয়ে।